ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা জানেন যে ট্রাম্পের শুল্ক নীতি সারা বিশ্ব জুড়েই একটা আলোড়ন তৈরি করেছে। নানা দেশে নানা ধরনের আলোচনা হচ্ছে, নানা ধরনের কথা হচ্ছে। আজ এই শুল্ক নীতি কার্যকর হয়েছে, এ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। সেলিম খান, ট্রাম্পের শুল্ক নীতি তাদের সময় অনুযায়ী, অর্থাৎ এখন রাত 12টায় তাদের এটা কার্যকর হয়েছে। কি আসলে কি অবস্থা হতে যাচ্ছে? হ্যাঁ, এখন ধরেন আমেরিকায় ঠিক এই মুহূর্তে সময় হচ্ছে 4:30 রাত, মানে ভোর রাত যদি বলি, ভোর রাত 4:30। তার মানে 9 তারিখ শুরু হয়ে গেছে। 9 তারিখ শুরু হয়ে যাওয়া মানে ট্রাম্প যে শুল্ক নীতি ঘোষণা করেছিলেন 2 এপ্রিল তারিখে, সেটা এক সপ্তাহ বাদে কার্যকর হওয়ার কথা ছিল। সে এক সপ্তাহ বাদে কার্যকর হয়ে গেছে, কিন্তু মানে কাগজে পত্রে বা সময়ে কিন্তু ইতিমধ্যে এটা কার্যকর হয়ে গেছে। এবং ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিন তারা এই কার্যকরের পর থেকে প্রতিদিন তারা $2 বিলিয়ন বাড়তি শুল্ক পাবেন। এখন যে $2 বিলিয়ন বাড়তি শুল্ক পাবেন, এই শুল্কটা আসবে কোত্থেকে? আসবে কিন্তু আমেরিকার মানুষের ঘাট থেকে। কারণ যে দেশগুলো পণ্য পাঠিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে পণ্য কিন্তু আমেরিকার পোর্টে বলি বা যেখানে বলি আমেরিকায় পৌঁছে গেছে। সুতরাং ওই শুল্ক যখন আরোপ হবে তখন কিন্তু সেগুলো পণ্যকে আর সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে $2 বিলিয়ন। কিন্তু ট্রাম্প এটা বিস্তারিত কিছু জানাননি যে কোত্থেকে $2 বিলিয়ন, আদৌ $2 বিলিয়ন আসবে কিনা। এইখানে একটা কিন্তু যেটা আপনার বলছিলাম যে এক হচ্ছে ট্রাম্প যে শুল্ক আরোপ করলেন, এই শুল্কের বোঝা কিন্তু আদপে আমেরিকানদের ঘাড়ে পৌঁছালো। অবশ্যই পণ্যটাকে বেশি দামেই কিনতে হবে তখন। দুই নম্বর জিনিস হচ্ছে যে শুল্ক, এই যে শুল্ক ব্যবস্থাটা পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল কিন্তু মার্কিন কংগ্রেসের। এবং তাদের একটা ট্রেজারি ডিপার্টমেন্ট আছে, যে ট্রেজারি ডিপার্টমেন্ট আমাদের যেমন অর্থ মন্ত্রণালয় ও তাদের তেমন ট্রেজারি ডিপার্টমেন্ট। এই ট্রেজারি ডিপার্টমেন্ট ঠিক করতো যে এই শুল্ক কত হবে। তারপর এটা নিয়ে কংগ্রেসে অনেক ধরনের বাহাস হতো, সিনেট এবং মানে প্রতিনিধি পরিষদে। কিন্তু এসব না করে ট্রাম্প সরাসরি কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে গেল। এবং এই জিনিস কিন্তু আমেরিকায় এই ট্রাম্প শুধু না, বেশ কিছুদিন ধরে, এইটা ধরেন গত 25-30 বছর ধরে এই এক্সিকিউটিভ অর্ডারের উপর ভিত্তি করে প্রেসিডেন্টরা চলার চেষ্টা করছেন। ফলে হয়েছে কি যে আমেরিকার যে শাসন ব্যবস্থা তাকে এখন গণতন্ত্রের পরিবর্তে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এটাও একটা হাইব্রিড রেজিম। কারণ সুষ্ঠু ভোটের মাধ্যমে সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিতে আসছেন, কিন্তু জেতার পরে তারা একটা একনায়ক হয়ে যাচ্ছেন, বিশেষত প্রেসিডেন্টের মতো। হ্যাঁ, ফলে প্রেসিডেন্ট যা চাচ্ছেন সেটাই হচ্ছে। ফলে এই হাইব্রিড রেজিমের মধ্যে আটকে কিন্তু আপনার কি বলবো যে আমেরিকাও কিন্তু এক বড় ধরনের পরিবর্তনের মধ্যে পড়ে গেছে। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্রাম্পের এই শুল্কের কারণে কিন্তু বিভিন্ন তারা যে আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে সেই ওই অভিযোগ বা বিক্ষোভ বিভিন্ন দিকে দিকে কিন্তু উঠেছে। আপনার নিউ ইয়র্ক টাইমসের যে একজন কলামিস্ট তিনি বলছেন যে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন, এই শুল্কের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে যে এইটা হচ্ছে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত এবং উনি এক ধরনের জুয়া খেলছেন, যে জুয়া খেলায় যে জিতলে ভালো আর না জিতলে সব হারাতে হবে। মানে বিষয়টা এমন জায়গায় গেছে। তো ট্রাম্পের দিক থেকে তো দেখছি যে সে এবং সুস্পষ্ট বলেছেন যে আপাতত তিনি এটা রিভিউ করার কথা তিনি ভাবছেন না, তিনি এটা এই দিকে যাচ্ছেন। তো বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু চেষ্টা করতেছে কিভাবে এটা কমায় আনা যায়, এরকম একটা কমানো যায়, তার সাথে যোগাযোগ করা যায়। আমরা একটু দেখছি ব্যতিক্রম হচ্ছে চীন। তারা মানে বলা যায় যে পাল্টা বড় ধরনের অবস্থান তারা নিয়েছে। এতে চীনের কি লাভ হবে না চীন ক্ষতিগ্রস্ত হবে? একটা হচ্ছে যে চীন আমেরিকায় রপ্তানি করে প্রায় $439 বিলিয়ন গত বছরের হিসাব অনুযায়ী, আর আমেরিকা চীনে রপ্তানি করে $144 বিলিয়ন, মানে প্রায় $300 বিলিয়ন কাছাকাছি কিন্তু বিলিয়ন ডলার কিন্তু একটা ঘাটতি চীনের সঙ্গে আছে। যে জায়গাটা ক্ষোভটা ট্রাম্পের হচ্ছে এই জায়গায় যে এই বিরাট বাণিজ্য ঘাটতি তিনি পূরণ করতে চান। কিন্তু চীনের সঙ্গে তার যে বেশ এর আগের টার্মেও ছিল, পরে বাইডেন এসে করেছেন এবং এখন যে পরিস্থিতি করেছেন তাতে চীনের সঙ্গে যে বিষয়টা দাঁড়িয়েছে, তারা এই শুরু হয়েছে যে এটা চীন এবং আমেরিকার মধ্যে, সেটা হচ্ছে এক ধরনের টাগ অফ ওয়ার। এই টাগ অফ ওয়ারে কে জিতবে কে হারবে এটা কিন্তু বলা কঠিন। প্রথমে আমেরিকা শুল্ক আরোপ করেছে, চীন প্রথম এটা মেনে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় যখন আবার শুল্ক আরোপ করা হলো 20%, তখন কিন্তু চীন চুপ থাকেনি
এই একদম সম্প্রতি চীন কিন্তু আমেরিকা যে 34% বাড়তি শুল্ক আরোপ করেছে, তারাও 34% শুল্ক আরোপ করে দিয়েছে। এই আরোপের পরে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে চীন এই 34% শুল্ক প্রত্যাহার না করে বাড়তি শুল্ক, তাহলে চীনের উপর তিনি 100%-এর উপরে শুল্ক আরোপ করবেন। এবং চীনের উপরে দেখা যাচ্ছে যে শুল্কের পরিমাণ, হিসাবটা নিউ ইয়র্ক টাইমস দিয়েছে, এখন চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ হবে 104%। তার মানে যে চীন থেকে যে পণ্য 1 টাকার পণ্য 2 টাকার বেশি দিয়ে আপনার বিক্রি হবে আমেরিকার বাজারে। এখন এতে কে লাভবান হবে আর কে লোকসানে পড়বে সেইটা আপনার বলা এই মুহূর্তে যাবে না, যেহেতু আজকে এটা কার্যকর হলো। সেটার প্রভাবটা চীনের উপর কি পড়বে, সেটার প্রভাবটা আমেরিকার বাজারের উপর কি পড়বে, সেইটার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। একটু যদি বাংলাদেশ প্রসঙ্গে আসে, যে বাংলাদেশের সঙ্গে $6 বিলিয়ন একটা বাণিজ্য পার্থক্য, মানে কিছুই না, এটা খুবই মানে আমেরিকার জন্য আসলে এটা কোনো কিছুই না একেবারেই। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছি যে শুল্কটা আসলে পড়বে আমেরিকার জনগণের উপরে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখা শুরু করি, ইতিমধ্যে যা বায়াররা তারা কিন্তু বলছে দাম কমাও। তো এর প্রভাব তো আসলে আমার দেশের উপরেও পড়বে, তারা যদি কিছু বাতিলও করছে। যদি আমি ধরি যে এখন যদি তারা চাপ তৈরি করে যে তোমার ওকে আমার যে পরিমাণ শুল্ক 37% এক্সট্রা শুল্ক, ঠিক আছে তোমাদের তাহলে দাম কমাতে হবে 15%। আগে যে জামাটা তোমরা 100 টাকায় তোমার কাছ থেকে আমি নিচ্ছি, এখন তার মানে তুমি 85 টাকা নেবে, সেটা তো তাহলে দেশের জন্য বড় ধরনের ক্ষতি হবে। ক্ষতি মানে এখন ধরেন যে আপনার সব জিনিসপত্রের দামগুলো ফিক্সড, আপনি যে কাপড়টা নিয়েছেন, আপনি এই যে বোতামটা কিনেছেন, আপনি যে মেশিনারি ব্যবহার করেন, বিদ্যুৎ, সবই তো মূল্য ফিক্সড। তাহলে আপনার কোপটা ওদের কাছে, ওদের নিয়ম মেনে যদি দাম কমাতে হয়, তাহলে কোপটা কার ঘাড়ে গিয়ে পড়বে? আমাদের কোপটা কিন্তু শ্রমিকের ঘাড়ে গিয়ে পড়বে। যে হয় বলতে হবে শ্রমিক বাবা, তোমার যে বেতন দিতাম তার চেয়ে তোমার বেতন কমানো ছাড়া আমার কোনো উপায় নেই। একজন শ্রমিকের বেতন যদি কমে, এই ধরেন সব জিনিসের যেখানে দাম বেশি, বাজারের জিনিসপত্রের দাম, এই যে দামের যে পরিস্থিতি, সেখানে যদি একজনের বেতন বা তার যে মজুরি সেটা যদি কমে যায়, তাহলে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে। শ্রমিকের বেতন এমন কোনো বেশি বেতন না যে আপনি সেটা কমায় আনার কোনো সুযোগ, এবং মূল্যস্ফীতির তুলনায় বলা যায় যে তাদের বেতন বাড়েও কম, এবং এখনো যে বেতন আছে সেটিও আসলে সঙ্গতিপূর্ণ না। এবং বিশ্ববাজারের তুলনায় কিন্তু বাংলাদেশের শ্রমিকদের বেতন অনেক কম, সেটি কিন্তু সুস্পষ্ট প্রমাণিত। একটা প্রসঙ্গ কিন্তু আসছে, আপনি জানেন যে অধ্যাপক রেহমান সোবহান অত্যন্ত বর্ষিয়ান একজন অর্থনীতিবিদ বাংলাদেশের, তিনি বলেছেন আমেরিকার বাজার আসলে আমাদের ভবিষ্যৎ না, আমাদের ভবিষ্যৎ এশিয়ার বাজার। এটার আসলে কি বোঝাইতে যাচ্ছেন? দেখুন, যে রেহমান সোবহান বলতে গেলে প্রায় 70 বছর ধরে অর্থনীতি শুধু না, এবং উনি কি বলে সারা দুনিয়ার রাজনীতি, অর্থনীতি সবকিছু দেখে শুনে অনেক কিছু, তার মতো একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং যিনি সবসময় এই তার প্রতিটি শব্দের কিন্তু মূল্য আছে। তিনি যে কথা বলেছেন, যে তিনি বলছেন যে আমরা পাকিস্তান আমলে দেখতাম যে ঢাকা শহরের পথে শুধু আমেরিকার গাড়ি চলতো, তারপর হঠাৎ দেখলাম যে আমেরিকার গাড়ি একদিন উধাও, জাপান আর জার্মানির গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই। ঠিক আছে, কিন্তু তিনি এখানে কিছু মৌলিক বিষয়ে তুলেছেন, যেটা তিনি বলছেন যে আমেরিকার অর্থনীতিতে এক ধরনের বিরাট নীতিগত পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে যে তারা যে 1990 সালে যে ওপেন মার্কেট ইকোনমি চালু করেছিল, সেইখান থেকে তারা ফিরে গিয়ে তারা চালু করছে কমান্ড ইকোনমি। উনি এই যে কমান্ড ইকোনমিরও উনি উদাহরণ দিয়েছেন। যে কমান্ড ইকোনমি কি? যে ওপেন মার্কেট ইকোনমি মানে আপনার কাছে যে কোনো দেশ জিনিস কিনবে, তাহলে তার হবে কি, বিনিময় মূল্য হিসেবে ডলার ছিল, তা ডলারটা কিভাবে আপনার যাবে, তার জন্য ওরা একটা সুইফটের মতন একটা সিস্টেম তৈরি করেছিল, যে সুইফটের মাধ্যমে সারা বিশ্বে টাকার লেনদেন হয়, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক দেশ থেকে আরেক দেশে, এই সুইফটের মাধ্যমে লেনদেনটা হয়ে থাকে। কিন্তু রেহমান সোবহান বলছেন যে আপনি এখন, তারা যে আমেরিকা যে জায়গায় গেছে, সেই জায়গায় তারা প্রথমেই সুইফটটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। যে আপনার যদি মনে হয় যে আপনি অমুক দেশে টাকা, অমুক দেশে পণ্য কিনতে পারবেন না, তাহলে প্রথমেই ওই দেশে সুইফটের মাধ্যমে টাকা আটকানো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তাদের যে মূল ছিল 90-এর মুক্তবাজার অর্থনীতি, সেই জায়গা থেকে তারা ওই যে কি বলবো, এখন কমান্ডের বাংলা আপনি যাই বলেন, যে নির্দেশাত্মক অর্থনীতি যদি বলি, তো নির্দেশাত্মক অর্থনীতির মধ্যে তারপরে আরেকটি যেটা সবচেয়ে মূলগত পরিবর্তন, সেটি হচ্ছে যে 90 সালে আমেরিকান পুঁজি চেয়েছিল যে তারা আমদানি নির্ভর অর্থনীতি হবে। আমদানি নির্ভর কেন?
যে আমেরিকার বাজারে যে ছোটোখাটো পণ্যগুলো থাকে সেই পণ্যগুলো তারা চেয়েছিল যে বিদেশের বিভিন্ন দেশ যেখানে শ্রমের বাজার মানে অনেক কম দামে শ্রমিক পাওয়া যায়, অন্যান্য বিদ্যুৎ ইয়েটা মানে সরকারে ম্যানিপুলেট করা যায়, যে বিনিয়োগের নাম করে বিভিন্ন সরকারকে ম্যানিপুলেট করা যায়, এরকম জায়গা থেকে পণ্য উৎপাদন করে নিয়ে এসে তারাই আবার আমেরিকার বাজারে বেচবে এবং বিপুল লাভ করবে। এবং সেটাই কিন্তু তারা চীনের ক্ষেত্রে করেছে, ভিয়েতনামের ক্ষেত্রে করেছে, বাংলাদেশের ক্ষেত্রে করছে, এরকম সারা বিশ্ব জুড়ে করেছে। এখন তারা বুঝতে পারছে যে এই যে ম্যানুফ্যাকচারিং বা মানে কি বলবো উৎপাদনমুখী অর্থনীতি, এখন তারা উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে যাচ্ছে, যে তারা যাচ্ছে আমদানি নির্ভর অর্থনীতিতে টিকতে পারছে না, তারা এখন উৎপাদনমুখী অর্থনীতিতে যেতে চায়। কিন্তু এই ব্যবস্থা তো তাদের ছিল না। তারা কি ছিল, আমদানি করতে চেয়েছে কেন, তারা চেয়েছে যে তাদের মূল ব্যবসা যে যুদ্ধাস্ত্র, যে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এইটা এবং কি বলবো উচ্চ প্রযুক্তি, উচ্চমানের প্রযুক্তি, এই দুটো জিনিস দিয়ে এই দুটোর পিছনে বিনিয়োগ করে তারা সারা বিশ্বকে দাবিয়ে রাখতে পারবে। কিন্তু সারা বিশ্বকে যখন তারা আর মানে ঠেকিয়ে রাখতে পারছে না, তখনই তারা আবার সেই পুরানো জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছে, যে আমেরিকার মানুষের কাজ দরকার, আমেরিকার মানুষের ইয়ে দরকার, এসব বলে তার দরজাটা আস্তে আস্তে সবার জন্য বন্ধ করে দিচ্ছে। তাহলে একটু প্রশ্নটায় আসেই, আপনার কাছে কি মনে হয় ট্রাম্পের এটা কি শেষ পর্যন্ত সাকসেস হবে নাকি বুমেরাং হতে পারে তার জন্য? এই সাকসেসফুল হবে কি বুমেরাং হবে, আপনি ধরেন যে জোসেফ স্টিগলিজ বা এইরকম অনেক অর্থনীতিবিদ কিন্তু মোস্ট প্রবাবলি জোসেফ স্টিগলিজই বাংলাদেশের এর উপর এই যে পোশাক বা অন্যান্য সামগ্রীর উপর যে শুল্ক আরোপ করা হয়েছে, বাড়তি শুল্ক, সেইটা কিন্তু তার মানে তিনি কিন্তু এর বিরোধিতা করেছেন এবং এটা যে অযৌক্তিক এ কথা কিন্তু ইতিমধ্যে বলেছেন। তো এইরকম একটা অযৌক্তিক, আমি একটু আগে বললাম যে নিউ ইয়র্ক টাইমসের যিনি দীর্ঘ একটা প্রসঙ্গ তো থাকে যে এতে কি আমেরিকা লাভবান হচ্ছে? অযৌক্তিক বুঝলাম, আমাদের জন্য অযৌক্তিক, আমাদের কষ্ট হচ্ছে, আমরা মেনে নিচ্ছি। আমেরিকা কি এতে লাভবান হবে? তাহলে অসুবিধাটা কোথায়? এই সিস্টেমটা কিন্তু তাদেরই তৈরি। আজকে যে সিস্টেমের আমি বলছি যে আপনি আমাকে এক সময় ধরেন মাংস খাওয়াতে খাওয়াতে অভ্যস্ত করে ফেলেছেন, আজকে আপনি আমাকে মাংস বললেন যে না মাংস খাওয়া যাবে না, তাহলে তো আমি তো অবশ্যই সমস্যায় পড়বো কিছু না কিছু। ঠিক আছে, এখন আপনার যেটা প্রশ্ন যে আমেরিকা লাভবান হবে কি হবে না, এর প্রশ্ন কিন্তু ওই যে নিউ ইয়র্ক টাইমসের ওই সাংবাদিক কিন্তু দিয়েছেন, কলামিস্ট কিন্তু দিয়েছেন, যে ট্রাম্প যেটা করছেন সেটা এক ধরনের জুয়া খেলার মতো, যে এই জুয়া খেলায় হারলে আমেরিকার মানে অবস্থান আগামী বিশ্বে, এবং সবাই কিন্তু এক বাক্যে সেটিই বলছেন যে ট্রাম্প যে খেলায় নেমেছেন সেই খেলায় কিন্তু জেতার চান্স খুবই কম। কারণ বলছেন যে চীনের মতন দেশকে, চীন বা অন্যান্য দেশকে মোকাবেলার জন্য আমেরিকার এই যুদ্ধে নামা উচিত ছিল, যে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া মানে তার বন্ধু দেশগুলোকে সঙ্গে নিয়ে এই লড়াইটা করা উচিত ছিল। সেটি না করে ট্রাম্প একসঙ্গে সারা দুনিয়া সবার বিরুদ্ধে, ফলে যে যার শত্রু তারা কিন্তু আস্তে আস্তে একদিকে বন্ধু হবে। এবং এর আগেও তো আমরা আলোচনা করেছি যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া তারা নিজেরা একটা আঞ্চলিক জোট তৈরি করে ফেলেছে, এমনকি নিজেদের মধ্যে মুক্তবাজার অর্থনীতি মানে চুক্তি করতে পারে কিনা, মুক্ত মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য তারা কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছে। মানে এটা দাঁড়াচ্ছে যে ট্রাম্পের কিছু বন্ধু হয়তো অন্যদিকে চলে যেতে পারে, শত্রুদের দিকে ধাবিত হতে পারে, কারণ তাদেরও টিকে থাকতে হবে। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো, দেখা হবে এই বিষয়ে আরও অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা নিয়ে।